বাংলাদেশের গল্ফ অঙ্গনে অনন্য সংযোজন অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব। বেসরকারি উদ্যোগে তৈরি বাংলাদেশে একমাত্র গল্ফ ক্লাব, যেটি অবস্থিত নড়াইলে। এই গল্ফ ক্লাবের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে হাজার হাজার পরিযায়ী পাখি থাকে। এই গল্ফ ক্লাবের সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের মুগ্ধ করে। এখানে একদিকে যেমন গল্ফ খেলা যায়, তেমনি পর্যটকদের জন্য আছে ঘোরার সুব্যবস্থা। এটি বাংলাদেশের একমাত্র গল্ফ কোর্স যেখানে ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ আছে। আজকে আমরা কথা বলবো এই নয়নাভিরাম অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের মালিক কর্ণধার কবিরউদ্দিন আহমেদের সঙ্গে। ফাইন, আপনি এই যে অরুণিমা রিসোর্টটা তৈরি করলেন, গল্ফ ক্লাব করলেন, এর পেছনে আসলে উদ্দেশ্যটা কি আর স্বপ্নটা কি ছিল আপনার? একটু স্বপ্নটা বলতে গেলে একটু লম্বা করেই বলতে হবে, প্লিজ। ইনফ্যাক্ট আই উইল গো আমার সেই বাল্য স্মৃতির থেকে শুরু করতে হয় কিছুটা, কারণ বাল্য ঠিক বলা চলে না, বাল্যের একটু উপরে যখন আমি শুরু করি হাই স্কুল শুরু থেকে আমি জানি না সামহাউ আমার ভিতরে সোশ্যাল ওয়ার্ক করার একটা প্রচণ্ড শুরু থেকেই আছে। সেই সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে যখন স্কুলে থাকি, স্কুল ক্যাপ্টেন থাকি আমি। ওখান থেকে বলা যায় স্কুল লাইফের শেষের দিকে আমি এপসু, আমি পাকিস্তানের কথা, ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন আমি জয়েন করি, এটা ছাত্র ইউনিয়ন আর কি। ওটা জয়েন করার পরে আমি এসএসসি পাস করার পরে আমি সরকারি গভর্নমেন্ট বিএল কলেজ দৌলতপুর খুলনাতে জয়েন করি এবং সেখানেও আমি ছাত্র রাজনীতি করি। এই ছাত্র রাজনীতি করার সময় আমি ক্যাবিনেটে একাধিকবার থাকি এবং খুলনাতে বেশ নিজের একটা পপুলারিটি হয় অ্যাজ এ স্টুডেন্ট লিডার। তারপরে তো এর মাঝে মানে লেখাপড়ার শেষের দিকে যে লাস্ট আমার পরীক্ষাটা দিতে হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে, ওখান থেকে ওখানে আসছি। সেখান থেকে তারপরে তো ঢাকা ইউনিভার্সিটি আমি ল পড়েছি। যা হোক, এই যে এখানে ঢাকা ইউনিভার্সিটি ঢাকায় আসার পরে আমি কিন্তু প্রথমে চাকরি নেই দি ডেইলি মর্নিং নিউজ, আপনাদের সাংবাদিক ছিলেন আপনাদের লাইনের। হ্যাঁ, তো দি ডেইলি মর্নিং নিউজের পরে সাবসিকুয়েন্টলি আমাকে মানে একাধিক ঢাকাতে আসার পরে যেমন গেটার যশ সমিতি এ ধরনের কিছু যুক্ত হতে হয়। তার ভিতরে অন্যতম একটা যে গেটার যশ সমিতির মাধ্যমে তখন আমার এক সিনিয়র ভদ্রলোক, তিনি একটা অ্যাম্বাসেডর ছিলেন ওই সময় যুদ্ধের সময়, নুরুল কাদের সাহেব, তার থ্রুতে আমি তখন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জয়েন করি, জেসিআই, বিশ্বব্যাপী সবচেয়ে বড় সংগঠন ইয়তদের। ওই ইয়ত সংগঠনে জয়েন করার ফলে আমাকে তখন জাতীয় সভাপতি হই বাংলাদেশের। পরবর্তীতে সারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড ভাইস প্রেসিডেন্ট সহ একাধিক পোস্ট পাই আন্তর্জাতিক পর্যায়ে। একটু যদি আমরা বলছি যে আসলে টু দ্য পয়েন্ট, আসলে এর মধ্যে আসলে গল্ফ ক্লাব তৈরি করার অনুপ্রেরণা আসছে তো, আচ্ছা, এর থেকেই আসবে। আমি সেটাই বলবো। ওই যখন আমি হলাম তখন আমার সুবিধাটা কী হলো, আমি বিশ্ব ভ্রমণের সুযোগ পেলাম ওদের টাকায়, আন্তর্জাতিক নেতা হিসেবে। এবার আমার মনে আছে আমি কিন্তু সরকারি চাকরি করি, তখন সরকারি চাকরি, একটা মানে ফার্স্ট ক্লাস গেজেট অফিসার। ওই অবস্থায় যখন জেসিআই নিতে হই, এবার আমাকে মনে আছে অর্থ মন্ত্রণালয় যখন আমাকে একবার আমাকে 6-7 বার যাইতে হবে বিশ্বে বিভিন্ন দেশে, তখন অর্থমন্ত্রী লেখেন দেশকে বিদেশে পরিচয় করাবেন। এমন অবস্থা ছিল যুবনেত্রী। আজকে যুবকরা অনেক কিছু করতেছে বাংলাদেশের জন্য, বিশাল, কিন্তু আমি সেই যুবনেতৃত্ব করেছি আমার আইপ থেকে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। ওখান থেকে আমার দেখে বিশ্বাস, এই আসল কথা আছে, বুঝছেন? আমি যা দেখছি, যেখানে আমি দেখছি কি, আমি যখন ওয়ার্ল্ড ওয়াইড ভাইস প্রেসিডেন্ট হলাম, আই ওয়াজ অ্যাসাইন্ড ফর দ্য নর্থ আমেরিকা অ্যান্ড দি ক্যারিবিয়ান্স। আমি ওই সমস্ত দেশ ঘুরেছি, আপনি আমেরিকা, আপনি কানাডা, আপনি অস্ট্রেলিয়া, ইউকে সহ দেশের যে সমস্ত দেশ, এই দেশগুলো আমার ঘোরার সৌভাগ্য হয়েছে একাধিক কারণে। এক হচ্ছে এই জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, 2 হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আমি কর্মকর্তা ছিলাম, 3 হচ্ছে অ্যান্টি ড্রাগ ফেডারেশন আমি নেতৃত্ব দিয়েছি। এরকম একাধিক সংগঠনের সাথে ইনভলভ থাকার কারণে আমি বিশ্বব্যাপী ভ্রমণ করেছি। এই যখন ভ্রমণ করেছি, যখন আমি অফিসিয়ালি গেছি, দেখা গেছে যে আমি গেছি একটা কাজে 7 দিনের জন্য, আমি আরও 5 দিন বাড়াই ওই এলাকার সব কিছু খুঁজে দেখছি, কোথায় কী হচ্ছে না হচ্ছে দেখছি। আমি খুব নেচার প্রেমী, ন্যাচারাল কোনো কিছু থাকলে আমি সেখানে গেছি। ওই সময় আমি একাধিক জায়গায় দেখেছি, ইনক্লুডিং মায়ামির বিভিন্ন সাইডে, ফ্লোরিডার বিভিন্ন জায়গায় আমি দেখেছি গল্ফ কোর্স। একই সাথে দেখেছি সেখানে গল্ফ কোর্স, সেখানে ট্যুরিজম, গল্ফ রিসোর্ট। হ্যাঁ, এই যে আমি যেখানে দেখেছি, এর থেকে আমার কিন্তু চিন্তাটা ওখান থেকে আসছে যে ওই সেখানে রিসোর্টে কারা ট্যুরিস্টরা যায়, ওই দেশের এলাকার লোক শুধু খেলতেছে না, যেখানে গল্ফ কোর্সটা আছে সারা বিশ্বের অন্য দেশ থেকে লোক ওখানে যাচ্ছে।
অ্যাট দি সেম টাইম সাবসিকুয়েন্টলি আমি দেখেছি এই দেশে এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, দেখা যাচ্ছে যে এশিয়ার মধ্যে মধ্যে এক জায়গায় যাচ্ছে, জাপান, চায়না, এরা কিন্তু মালয়েশিয়া থেকে আরম্ভ করে, ইন্ডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন যে দেশগুলো আছে সব জায়গায় গল্ফ খেলতে যাচ্ছে। এই গল্ফ খেলতে যেয়ে তারা কী করছে, তারা যে থাকছে, তাদের একটা গল্পারের পিছনে কয়েকজন খাটে, আপনি জানেন, একটা বল ব্যাট থেকে আরম্ভ করে একটা কোচ বিভিন্নভাবে থাকে। তো সেক্ষেত্রে এটা একটা দেশের উন্নয়নের জন্য একটা বিশাল 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 গল্ফ কোর্স। তো সেটা আমার মাথায় ঢুকছে যে যেহেতু আমার ওই অজপাড়াগায়, এই অজপাড়াগায় যেখানে আমার বাপের প্রপার্টি প্রায় অর্ধেক বাপের প্রপার্টি দিয়ে আমি এই কাজটা শুরু করেছি। কারণ সেখানে আমি চিন্তা করেছি যদি এখানে এই গল্ফ কোর্সটা আমি করি বা এই রিসোর্টটা আমি করি নেচার বেসড, হাইলি নেচার বেসড, এই নেচার বেসড এই গল্ফ কোর্সটা করলে এখানে প্রাথমিকভাবে এলাকার লোকজনের এমপ্লয়মেন্ট হবে। দ্বিতীয়ত এটা বিদেশ থেকে দেশ থেকে লোকরা ওখানে যেয়ে তারা গল্ফ ক্লাস শিখবে এবং রিসোর্টে যাবে এবং তাকে ওটা পে করবে। এ সমস্ত আমার মাথায় চিন্তার ফলে আমি এই জিনিসটা করেছিলাম। আমি শুরু করেছি বেশ আগে। আমার যখন চিন্তা ছিল, দেখছি যে এখানে হবে, পদ্মা ব্রিজ হবে, কিন্তু পদ্মা ব্রিজ দীর্ঘদিন হয়নি, যে কারণে আমাকে সাফার করতে হয়েছে। এইখানে একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের ম্যাক্সিমাম যে সবগুলো গল্ফ কোর্সই আপনার এখানে সামরিক বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সেক্ষেত্রে আপনি একমাত্র যে বেসরকারি উদ্যোগে এই যে গল্ফ কোর্সটা করলেন, এখানে শুরুর দিকে কি কি সমস্যাগুলো বা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? শুরু তো আমি বলি, যেহেতু গল্ফটা আমি জানতাম যে বাংলাদেশে মিলিটারি বেসড অনলি গল্ফ কোর্স তারাই লিড করে, কিন্তু আমি বিশ্বে দেখেছি যে মিলিটারি বেসড কম, বরং বেসরকারি পর্যায়ে বেশি। তো তখন আমার চিন্তা হলো, তখন আমি কথাও বললাম, কারণ মানে গল্ফ কোর্সে যারা গল্ফ ফেডারেশনের যারা নেতৃত্ব দিয়েছে কেউ না কেউ আমার পরিচিত, তাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম, দেখলাম যে বাংলাদেশে সম্ভব। তখন আমি দেখলাম যে এটা কিন্তু মিলিটারিদের আন্ডারে সরাসরি না। আমি তখন দেখলাম যে এটা কাদের আন্ডারে, এটা হচ্ছে স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে। তখন আমি ফাইন্ড আউট করলাম, আমি শুরু করার দেখবো না, তখন ফাইন্ড আউট করলাম যে এটাকে আমি পেতে পারি কি পারি না। সব দিকে দেখলাম যে হ্যাঁ, এটা আমার জন্য গ্রহণযোগ্য, এটা পেতে পারি। তখন আমি যখন এটা আবেদন করার পরে, এটা হওয়ার পরে, আপনি জানেন বাংলাদেশের সর্বস্তরের লোকজনের মাঝে দেখা যায় যে 100 জন লোকের মধ্যে 5 জন 10 জন লোক থেকে তারা নানাভাবে ঘুরায়। আমাকে ওখানে সাফার করতে হয়েছে, একটু নিচের লেভেলের অফিসাররা একটু উল্টোপাল্টা লিখে দেখা যাচ্ছে একটু সময় নিয়েছে, কিন্তু সিনিয়র লেভেলে এবং লেভেলে বহু লোকে আমাকে সাহায্য করেছে। গল্ফ ফেডারেশনের সাহায্য করার ফলে আমাকে বেশ সাফার প্রথম দিক করতে হয়েছে। দেখছি আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিছু কিছু কারণে হয়তো বলছে তোমাকে পূর্ণাঙ্গ দিতে, তোমার প্লেয়ারটা ওই জায়গায় যেতে অনেক সময় লাগবে, কিন্তু সেটার পরে যেমন যেটা হয়েছে ভাই, আমাকে দিনের পর দিন দৌড়াতে হয়েছে। এই দিনের পর দৌড়াতে আমার স্টাফরা, আমার লোকরা সবাই আমাকে অনেক সময় আমাকে ডিসকারেজ করছে, তুমি এটা যেও না, কিন্তু আমি যেটা লাগি সেটা করি। আমি লেগে থাকার পরে এক পর্যায়ে এসে যখন এই যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবের আমি যখন আমারটা অ্যাফিলিয়েশন দেওয়ার পরে আমি সেখানে ভাইস প্রেসিডেন্টের গল্ফ ফেডারেশন হিসেবে আমি একটা মিটিংয়ে জয়েন করছি। কিন্তু তখন হয়েছে কি, আমার প্লেয়াররা অন্য ক্লাবে খেলতে পারে না, কিছু কন্ডিশন ছিল। তখন আমি সেই কন্ডিশন ফুলফিল করার পরে দিলে হচ্ছিল কিছুদিন আগে, কারণ লেফটেন্যান্ট জেনারেল শাহিন সাহেব আমাকে প্রচুর হেল্প করেছে। তখন কী হয়েছে, তখন আমি ওই মিটিংয়ে আই অ্যাপ্রোচ টু দি জেনারেল ওয়াকরুজ্জামান, দ্য সেনাপ্রধান, এবং বাংলাদেশ গল্ফ ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি, ওনাকে আমি বলেছি যে আমার ওখানে পিওরলি নেচার বেসড একটা গল্ফ কোর্স আছে, যেখানে লক্ষ লক্ষ পাখি আছে এবং সব কিছু ন্যাচারাল। তখন আমি বললাম যে আপনাকে আমার এটা ভিজিট করতে যেতে হবে স্যার। উনি আমাকে কথা দিলেন আমি যাব। উনি কথা যখন দিলেন, তারপরে উনি 2-3 মাসের মধ্যে উনি একটা দিয়ে উনি গেলেন। এই যাওয়ার পরে ফিরে আসার পরে আমি পূর্ণাঙ্গভাবে এই অ্যাফিলিয়েশনটা পেলাম, যেখানে সেনাপ্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিন সাহেব দুজনে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করছে। আমি থ্যাঙ্কফুল টু দেম, কারণ তাহলে আজকে যে অবস্থায় দাঁড়াইছে, আজকে আমি সারা বিশ্বের লোক, দেশের লোক সবাই আমাকে এটা নিয়ে কথা বলে আসে। থ্যাংক ইউ। এই যে অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব, চমৎকার একটা নাম। অরুণিমা যে নামটা বেছে নিলেন, এই নামটা বেছে নেওয়ার পেছনে কারণটা কি, বা কি কারণে এই নামটা চুজ? আমি যখন কিছু করতে যাই, চিন্তা করি যে এটা করার পরে রেজাল্টটা কী হবে, আলোচনা কী আসবে না আসবে, তখন আমি এটা সার্চ করতে থাকলাম। সার্চ করতে করতে তখন আমি কিন্তু আমার যারা ক্লোজ বন্ধুবান্ধব যারা আছে, এবার তাদেরকে আমি বললাম যে আমি একটা নাম তোমরা কি দেবে দাও। তখন আমার ফ্রেন্ডের ওয়াইফ, সে উলফেদরা, সে 10টা নাম আমাকে দিল। সে 10টা নাম দেওয়ার পরে তখন আমি দেখলাম 10টা নামের সব দেখলাম সার্চ করে কী কী। তখন দেখলাম অরুণিমা রিসোর্ট গল্ফ, অরুণিমা হচ্ছে রবীন্দ্রনাথের একটা লেখা থেকে নিয়েছে।
তার মানে দেখলাম সকালের সূর্যের আভা। এটা অনেকে আমাকে প্রশ্ন করে, এটা কি আপনার ওয়াইফের, এটা কি আপনার কোনো প্রেমিকা, আপনার কেউ, কিন্তু এগুলো ঠিক না। এগুলো হচ্ছে যে আমি ওই লেখা থেকে দেখছি সূর্যের আভা এবং সুন্দরভাবে ওটাকে সকালের সূর্যকে হোক সকালটাকে শুক্র ব্যাখ্যা দেওয়া আছে, এই জন্য আমি অরুণিমা রিসোর্ট নাম দিয়েছি। এই যে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের একটা বৈশিষ্ট্য যে এখানে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি থাকে। তো আপনি যখন এই যে কনস্ট্রাকশনে কাজ করেন বা কোনো কাজ করার প্রয়োজন হয় বা গলফ খেলে, এখানে কি পাখিদের কোনো সমস্যা হয় কিনা বিচরণে? না, এটা যেটা হয়, এটা যখন অরুণিমা হচ্ছে ট্যুরিজমের যে অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে পানি, হ্যাঁ পানি, আর সেটা হচ্ছে নেচার। এই নেচার আর পানি, আমি যখন এটাকে একটা ন্যাচারাল লেক তৈরি করলাম পশ্চিম দিকে, যেমন গল্ফ কোর্স যেখানে আছে তার পশ্চিম দিকে, গল্ফ কোর্সটা পূর্ব দিকে, ওখানে যখন লেকটা তৈরি করলাম, আমার মনে আছে আমি তখন ঢাকাতে যখন ওই লেকটা তৈরি করে মাছ ছাড়লাম, অনেক মাছ ছাড়ার পরে হঠাৎ করে আমাকে আমার যারা ওই মাছ ছাড়ে, যারা জ্বালিয়ে, যারা এটাগুলো করে আমাকে টেলিফোন করে বললো, স্যার আপনার এখানে তো অনেক পাখি আসছে, কয়েকটা পাখি মেরে আপনাকে পাঠাই। তখনই আমার মাথায় ঢুকলো, আমি বললাম খবরদার, পাখি মানে আমি তোমাদের মারবো। হ্যাঁ, তখন পাখি আসার পরে তখন এই যে শুরু হলো পাখি মারার কথা শুনলাম, আমি তো বুঝি, তখনই আমি সিকিউরিটি দিলাম ওখানে, তখনই আমি এদের প্রোটেকশন দিলাম। তখনই প্রোটেকশন দেওয়ার পর পাখি দেখি যে আসতেই থাকছে, লাখ লাখ পাখি তখন চলে আসলো, খেয়াল করছেন, তার চেয়ে বরং এখন একটু কমছে। হ্যাঁ, সেই পাখি আসার ফলে তখন আমি যেটা করেছি যে পাখির জন্যে 8 থেকে 10 জন সিকিউরিটি আমি দিয়েছি, কারণ পাখি মানুষ পছন্দ করে, পাখি দেখে মানুষ দেখতে যায়। শুধু এখানকার লোক নয়, দেখেন নেদারল্যান্ডের একটা ফ্যামিলি আসছে, সে এসে পাখি দেখে সে বলে এত পাখি কীভাবে এখানে আসছে, 6-7 দিন থাকছে, 6 দিন থেকে আমার টাকা দিচ্ছে না, রিমের টাকা সব কিছু সিস্টেম থাকছে। থাকার পরে একদিন আমাকে বলছে যে আপনি দুপুরে আমাদের সাথে খাবেন। আমি তাদের সাথে খেলাম, তার স্বামী স্ত্রী। তার খাওয়ার পরে সে বলতেছে তোমার এই যে এত পাখি এভাবে আছে, এটা কিন্তু অতএব এই প্রপার্টির মালিক তুমি একা না, আমাদের ওই দিক থেকে পাখি আছে, এটা আমরাও মালিক, আড্ডা মারলো আর কি। এই আপনি যে গলফ ক্লাবে যে গ্রিন এবং ফেয়ার এগুলো পরিচর্যার জন্য অনেক সময় দেখা যায় যে রাসায়নিক সার ইউজ করতে হয় বা কোনো কীটনাশক ব্যবহার করতেই হয়। তো সেক্ষেত্রে যে পরিবেশের ভারসাম্য রাখতে, তা আপনার কি এই কীটনাশক আবার পাখিদের এত পরিমাণ পাখিদের ক্ষতি করতেই পারে, তা আপনি কোনো জৈব রাসায়নিক কোনো প্রযুক্তি বা জৈব ভিত্তিক কোনো প্রযুক্তি ইউজ করেন কি না? আমি বলতে পারলাম যে অ্যাটল করি না, তাহলে কি করি? হ্যাঁ, আমার ওই যে জায়গাটা আছে, ওই জায়গাটা এমন একটা জায়গা, এটা আল্লাহর দানি বলতে পারেন। ওই জায়গার যে মাটি, অসাধারণ মাটি, খেয়াল করছেন? ওই যেটা আমি লেকটা করেছি, লেকটাকে পুকুর ছিল, পুকুর থেকে রিকনস্ট্রাক্ট ফাদারের প্রপার্টি ছিল লেকটা, পরবর্তী আমি এদিকে জায়গা কিনেছি। ওই লেকটা যখন করেছি তখন ওই সাইড দিয়ে আমি করার ফলে দেখা যাচ্ছে একটা সাইড কচুরিপানা হচ্ছে, আমার ওই লেকের বাইরে কচুরিপানা হয়, তাহলে কচুরিপানা অনেক হয়েছে। এই কচুরিটাকে আমি কি করেছি, সবসময় কচুরি দিয়ে আমি তুলে এনে এদের সার বানাইছি। কীভাবে আমি এটাকে করেছি, ন্যাচারাল করেছি, জৈব সার বের হয়েছে। অ্যাট দ্য সেম টাইম গরু পালি, আমার গরু ছাড়াও গ্রামের যত লোকজন গরু পালে তাদের থেকে গরুর গোবরটা আমি নিয়ে নিই, খেয়াল করছেন? এরকম ধরনের একাধিক, যেমন আমার যে প্রচুর গাছপালা, হিউজ গাছপালা, ওখানে এই গাছপালা প্রচণ্ডভাবে বাড়ে, এই গাছপালার যে পাতাগুলো, সে পাতাগুলো আমি ব্যবহার করি, খেয়াল করছেন? আমার মনে হয় ওই জায়গার জিনিস দিয়ে যেটা ইকোসিস্টেম তৈরি করে আমি এমনভাবে অনেকটা রিসাইক্লিং। ইভেন মাছকে আমি কি খাওয়াই, মাছকে আমি অনেক লাভ করি না, দরকার প্রোডাকশন একটু কম হোক, আমি খোল খাওয়াই, শস্যা যে খোল, পুরো খোল খাওয়াই। কোনো একটা পর্যটক যখন যায় আমার এখানে, আমি তো মাছ তাদের ধরার ব্যবস্থা করি, মাছ ধরে বারবিকিউ করি, সেই মাছটা খেয়ে তারা আনন্দিত, তারা আবার মাছ কিনে নিয়ে আসতে চায়, কারণ যেহেতু আমি কোনো খারাপ কিছু ব্যবহার করি না, এই জন্য আমি এটাকে রেসপেক্ট করি, এটা আমার মেন কাজ। তো ন্যাচারাল সব কিছু দিয়ে, এর অনেক কিছু আছে একটাকে দিয়ে আর একটা দিয়ে চালাই যায়, সো ন্যাচারালি এটা চলে। যে কারণে আপনি দেখবেন, আপনি তো জানেন, এই বছরেই 2 মাস আগে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন একটা বড় ধরনের প্রোগ্রাম করলো, ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম বলে বেশ কিছু দিল, অ্যাওয়ার্ড দিল। হ্যাঁ, সেই একদম বেস্ট রিসোর্ট, অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবকে বেস্ট রিসোর্ট বলে আমাদের পর্যটন প্রতিমন্ত্রীর হাত দিয়ে আমাকে অ্যাওয়ার্ড দিল। কেন? এটা বেস্ট রিসোর্ট, আমার কাছে সমস্ত নিয়ে সব এক্সামিন করে পরীক্ষা করে ট্যুর অপারেটর দিয়েছে। এর আগেও একবার পেয়েছি।
তো এটা বেস্ট ইকো রিসোর্ট। গলফ ক্লাবের লেআউট তৈরি করতে কিভাবে এবং করবেন? গলফের যে টোটাল ডিজাইনটা করছেন, এটা কোথায় থেকে এই ডিজাইনটা নিয়েছেন বা কি ওই যে আমি বললাম না, আমি যখন কিছু করতে যাই আগে দেখি তার বাস্তবতাটা কী, এর করার ফলে কী হবে না হবে, তখন আমি খোঁজ নিলাম, একাধিক গল্পরদের কাছ থেকে খোঁজ নিলাম, বিজেপির নেতৃবৃন্দের কাছে খোঁজ নিলাম। হ্যাঁ, আমার এক পরিচিত ছিল যে সিও, তার কাছ থেকে খোঁজ নিলাম। প্রথম যে সিও ছিল সে অসুস্থ, তো তার কাছে সে আমাকে বললো, খবর ভাই এই গলফ ক্লাবের যে লেআউটের জন্য ব্রিগেডিয়ার সেলিম আক্তার ইজ দ্য রাইট পারসন। তখন আমি তার ঠিকানা নিয়ে, তার একটা অফিস ছিল এই বাড়িধারা নতুন বাজারের পাশে, তার অফিসে গেলাম। অফিসে আই এক্সপ্লেন হিম, আমি সব কিছু বললাম আমি কী করতে চাইছি। তখন উনি আমাকে লোক পাঠায় সমস্ত জমির পুরাটা কী বলে ফুল একটা লেআউট নেছে, নিয়ে সব কিছু করে ব্রিগেডিয়ার সেলিম আক্তার সাহেব এটি আমাকে ডিজাইনটা করে দিয়েছেন। যতদূর জানি, আপনি হয়তো জানেন, হি ইজ দ্য মাস্টার অফ ইট, ইজ ইট রাইট? একদম। তো আপনার এখানে তো প্রচুর পরিমাণে পর্যটক যায়, পাখি দেখতে যায় বা ন্যাচারাল সিনারি দেখতে যায়, তো পর্যটকদের জন্য আপনি কি কি সুবিধা রেখেছেন? আমি অনেক সময় টক শো থেকে আরম্ভ করে অনেক জায়গায় বলে থাকি, যখন এই ধরনের কোশ্চেন আসে, আমি কি বলি জানেন? আমার কোশ্চেন, একজন পর্যটকের জন্য অরুণিমায় কী নাই, এই টাইপ কোশ্চেন। আমি ওই জায়গাটাকে এমনভাবে সাজিয়েছি, শুধু একটি জিনিস বাদে আমার অনেক বিল্ডিং নাই, অনেক রুম নাই, রুম আছে, কিন্তু অনেক নাই, আস্তে আস্তে হচ্ছে। সেক্ষেত্রে কী আছে বাকি, একজন বিশেষ করে এই কোভিড হওয়ার পরে বলতে পারেন, কোভিড হওয়ার পরে সারা বিশ্ব যেভাবে সাস্টেনেবল গ্রিন ট্যুরিজমের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব, সেইটাই আমার ওখানে আছে। সেখানে আমার ওখানে একজন পর্যটকের যে জিনিসগুলো দরকার, সে চায় বিকালবেলা সানসেট দেখতে, সানসেট আছে। সে চায় নৌকায় ঘুরতে, সকালে বিকালে রাতে। আমার ওই দিন দিক রিসোর্ট, আমার লেক আছে, যেখানে একদিক থেকে ঘুরে ঘুরে চারিপাশে আসতে প্রায় 40-50 মিনিটও লাগে। আমার কি আছে, পাশেই মধুমতি রিভার আছে। তো এই যে ট্যুরিজম বললাম, পানি অন্যতম, প্লাস আর কি আছে আমার ওখানে। আপনি ওখানে যাওয়ার পরে দেখবেন যে আপনি কোন ফলটা খাবেন, সেই ফলটা গাছ থেকে ছিঁড়ে খাবেন। আপনি কোন মাছটা খাবেন, আমার লম্বা পুকুর আছে যেখানে মাছ ছেড়ে দেওয়া আছে, আপনি দেখা দেবেন ওই মাছটা খাবো, ওই মাছ তুলে এনে আপনাকে বারবিকিউ করে দেওয়া হবে। আপনি সবজি কোনটা খাবেন, ওই সবজি ওই দিন দি কমপ্লেক্স আছে, এই সবজিটা আমি খাবো, এই ফলটা খাবো। এরকম ধরনের এভরিথিং ইজ দেয়ার, যেগুলো মানুষ পছন্দ করে। ইউল বি রিচার্জড। পর্যটকটা যে একজন যায়, সে 2-3 দিন থাকে, হি উইল বি রিচার্জড। সেখানে আপনার সুইমিং পুল আছে, যে সুইমিং পুল পছন্দ করে সুইমিং পুল আছে। ইভেন ওই প্রত্যন্ত গ্রামেও আমি ওখানে যদি বিদেশিরা আসে, যদি গল্ফ ক্লাব, আমরা বারও আছে। একজন পর্যটকের জন্য যা কিছু দরকার ওখানে আমরা সব কিছু দেখি, যার যেটা পছন্দ হবে। সেই জন্যে একই সেম টাইম এই যে গল্ফ কোর্সটা করলাম, এই গল্ফ কোর্সটা করার ফলে এখন কি হয়েছে, এখন একটা ফ্যামিলি যাচ্ছে, ছোটো বাচ্চারাও গল্ফ খেলতেছে, খেয়াল করছেন? একজন সুইমিং পুল যাচ্ছে, একজন এটা করছে, ওটা করছে, একাধিক জিনিস এখানে, এভরিথিং ইজ দেয়ার। বলতে গেলে অনেক সময় লাগবে। তো আপনি এখানে গলফকে জনপ্রিয় করতে, যে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, এখানে আপনি গলফ ক্লাবটা করলেন, কিন্তু গলফকে জনপ্রিয় করতে কি কি উদ্যোগ নিয়েছেন, একদম পিওর গলফকে জনপ্রিয় করতে? পিওর গল্ফ করতে যে আমি তো ওখানে একাধিক টুর্নামেন্ট তো করেছি, অ্যাট দি সেম টাইম এই জনপ্রিয় কাছে বিদেশিরা এখানে খেলতেছে। দেখা যাচ্ছে জাপান থেকে এক ভদ্রলোক আসতেছে, সে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে সরাসরি আমার রিসোর্ট চলে যাচ্ছে, সরাসরি গল্ফ খেলে ঘুরে ফেলে আবার চলে যাচ্ছে। এটা একটা জনপ্রিয়তার বিষয়, কারণ এটা তো আমার ওয়েবসাইট সব দেওয়া আছে। তো এছাড়া জনপ্রিয়দের আমি যেটা করেছি, আমি সাধারণত যেহেতু আমি যুব নেতৃত্ব দিয়ে আমার জীবনকে শুরু করেছি, সেখানে আমি যুবকদের প্রতি এটা বেশি লক্ষ্য করেছি। এলাকার যে ইয়াং যে ছেলেরা তাদেরকে আমি গল্ফ খেলা শেখাচ্ছি, তারা ঢাকায় বিভিন্ন গল্ফ ক্লাব জয়েন করছে। এটা সর্বশেষ আমি যেটা করেছি, আমি যখন গল্ফ ফেডারেশনের আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমার মাননীয় প্রেসিডেন্ট জনাব ওয়াকরুজ্জামান সাহেব জেনারেল, উনিও চান যে দেশের গল্ফ এক্সপ্লোর হোক, ওটা আমাদেরকে বলেছেন। উনি চাইতে একটা পরিচয় করার জন্য, আমার মনে আপনি একদিন মিটিংয়ে ছিলেন, উনি বলছেন যে টক শো থেকে আরম্ভ করে সব জায়গায় আপনারা যান। গল্পটা এমন একটা জিনিস যে বাংলাদেশটা এক্সপ্লোর নাই। দেখা যাচ্ছে বিশ্বে গল্পই একটা অন্যতম, কারণ গল্প এমন একটা খেলা, আপনি নিজেই একজন প্লেয়ার। কারণ এই জন্য আপনি খেলতে যাচ্ছেন, তখন আপনার পরিচয় বাড়ছে,
মিট পিপল মেক ফ্রেন্ড হয়ে আপনার জিনিস এগোচ্ছে না, ডেভেলপ হচ্ছে না। সেক্ষেত্রে এই গল্পটা উনিই চাইছেন, আমিও চাইছি। এখন আমি বলতে পারি যে আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা যারা আরও যারা আছে, আমরা এটাকে এমনভাবে এক্সপ্লোর করতেছি যে গল্ফ কোনো খেলার চেয়ে কম নয়, বরং এটা এই গল্ফ খেলাটা সবার জন্য এই গল্ফ চলে। আমি কি বলছিলাম যে আমার ওখানে প্রাইমারি স্কুলের একটা টিম অলরেডি 14-15 জন ছেলে মেয়েরা খেলতেছে। আমি মাঝে মাঝে গল্ফ খেলি, কিন্তু অতটা ভালো না। আমি মাঝে একদিন গেছি দেখে আমি খেলতেছি, ওরা এসে আমাদের স্যার একটু এইভাবে করেন, একটু এইভাবে করেন। তো এই যে বাচ্চাদের যে আমার বিশ্বাস, এই যে বাচ্চাদেরকে আমি শেখাচ্ছি, এরা আর একটা সিদ্দিকুর রহমান কালকে হবে, আর একটা জামাল কালকে হবে, বিশ্বে এরা ইয়ে করবে। আর এরাই এখন কি করতেছে, এখন যে আপনি খেলতে যাচ্ছেন, ওরা কিন্তু এই যে ওরাই এখন বল বয়, ওরাই কোচ। এখানে একটা এই বিষয় যে আমার এখান থেকে একজন এই যে এই মুহূর্তেই আজকে যে একটা ট্রেনিং হচ্ছে গল্ফ ফেডারেশন কর্তৃক কোচের, এই শিকদার রানা এলাকাতে আছে, আজকে ওর ট্রেনিং দিয়ে যাচ্ছে, এরকম ট্রেনিং দিচ্ছি। এবং আমার লোকরা সারা আজকে দেখেন যে গল্পের বিভিন্ন যে জায়গা আছে, সেই ঢাকা থেকে আরম্ভ করে চিটাগাং থেকে বরিশাল, আমি যাদেরকে আমাদের মেম্বার, তারা সব জায়গায় খেলতে যাচ্ছে, সব জায়গায় ঘুরতেছে। তো এই যে আমি ডেভেলপ হচ্ছে, এবং আমি বিভিন্ন সময় আমরা টক শো থেকে আরম্ভ করে বিভিন্ন পত্রপত্রিকা আরম্ভ করে আমি এটাই বলছি যে গল্ফ এমন একটা খেলা যেখানে শুধু গল্ফ সে নিজে খেলবে না, সে পাশে থেকে 5 জনকে সাহায্য করবে, বিদেশে যাবে, এমপ্লয়মেন্ট হবে, এগুলো করছি। এগুলো ব্যাপকভাবে এটা পরিচয় হচ্ছে। যেমন আপনারা আমার চেয়ে বেশি আপনারা কাজ করতেছেন, এই যে আসছেন, তা আপনারা আগের থেকে পরিচয় করছেন। এই যে আমরা যেহেতু প্রাইভেট এন্টারপ্রেনার যদি বেশি হয় আরও ভালো হবে। আমি চাই যে আরও প্রাইভেট এন্টারপ্রেনার আসুক, মিলিটারি বেস, তাদের কিছু একটু প্লাস মাইনাস আছে যে সবাই মেম্বার কারা হবে না, তাদের একটু হয়তো প্রাইভেট সেক্টর একটু ভালো, ভালো বলতে মানে ইজি মুভমেন্ট। তো সেক্ষেত্রে আমি বলছি যে প্রাইভেট সেক্টর গল্ফ কোর্স আরও হোক। এখানে আমরা দেখি যে গল্ফে আপনার শৌখিন গল্ফ আছে, আর একটা হচ্ছে পেশাদার গল্ফ। তো আমরা যদি পেশাদার গল্ফ, যেটা মানে প্রফেশনাল গল্পে ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে যারা সিদ্দিক বলেন, জামাল বলেন, হটিবার আরও যারা তারকা টাইপের যে কয়জন আছে, এরা কেডি বা বল বয় থেকেই আসছে। তো আপনাদের এখানে যারা এখন কেডি হিসেবে কাজ করছে বা যারা বল বয় হিসেবে কাজ করছে, তাদের কি পেশাদার হওয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করছেন? আমি যেটা করছি যে এখানে যারা আমার এখন খেলতেছে তাদের সাপোর্ট দিচ্ছি, তাদের ড্রেস, তাদের ঢাকায় আসা, যশোর যাওয়া, বিভিন্ন জায়গায় আসছে, সমস্ত সাপোর্ট কিন্তু কোম্পানি দিচ্ছে। কোম্পানি কিন্তু তাদের শেখাচ্ছে। এবং যারা অনেক গল্পরা যাচ্ছে আমি দেখেছি, তারা দেখছে এদেরকে নর্মালি তার কেডি ফি দেওয়া, বলবার ফি দেওয়ার পাশেও আসার সময় একটা মিটিং করে 5,000-10,000 টাকা দিয়ে আসছে। তো তারা তাদের মাপ্পাকেও টাকা দিচ্ছে এবং তারা স্কুলেও যাচ্ছে। এটা একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আমি কয়েকটা এই সমস্ত এদেরকে নিয়ে এটা মিনি বাচ্চাদের নিয়ে টুর্নামেন্টও করা হয়েছে। টুর্নামেন্টে অনেক যারা উপস্থিত থাকছে তাদের হেল্প করছে। এটা আমি বলবো যে একটা সাংঘাতিকভাবে একটা বিশাল একটা জিনিস তৈরি হচ্ছে। আপনারা এখানে কি টুর্নামেন্টগুলো করছেন? আমাদের আমাদের এখানে তো একাধিক টুর্নামেন্ট হয়েছে, যেখানে এশিয়ান আবেদন গেছে, সেখানে টুর্নামেন্ট হয়েছে। হয়তোবা আমরা সাউথ এশিয়া নিয়ে যোগ করে একটা বড় টুর্নামেন্ট আমরা এখানে করব খুব সুন। আর একাধিক টুর্নামেন্ট হয়েছে এখানে গল্ফ কোর্সটা আপনার হচ্ছে এটা 9 হোলের গল্ফ কোর্স। আপনি যদি কোনো পেশাদার টুর্নামেন্ট আয়োজন করতে চান সেক্ষেত্রে 18 হোল হলে বেটার। তো আপনার আমি দেখেছি, আমি বলি এটা 18 হোল করার কোনো পরিকল্পনা আছে কিনা? করার ইচ্ছা আছে, বাট আমি বললাম যে আমার জীবনে যত কিছু করেছি খুব বেশি আমার স্বপ্ন নাই, কিন্তু একটা ছোট স্বপ্ন আছে। স্বপ্নটা একটু বলে দেই। সেই স্বপ্নটা আছে, অলরেডি আমি শুরু করেছি। সেটা কি, যেহেতু গল্ফ কোর্স করেছি, আমি চিন্তা করলাম গল্ফ কোর্সটা কী কাবে সারা বিশ্ব থেকে লোককে অ্যাট্রাক্ট করা যায়, বাংলাদেশের লোককে অ্যাট্রাক্ট করা যায়। সেটার জন্য আমি সার্চ করে দেখলাম যে এই যে গল্ফ কোর্সের ফ্লোটিং গল্ফ ড্রাইভিং রেঞ্জ বিশ্বে কয়টা আছে? আমেরিকা, ইউকে সব মিলে 10-12টা আছে। আর যেখানে আছে অনেক দেশে আছে, কিন্তু ফুল প্লেজেন্ট নাই, অর্ধেক পানির মধ্যে অর্ধেক পানির বাইরে, এরকম করে আছে। কিন্তু দেখলাম যে ইভেন এশিয়ার ভিতরে, আমি জানি এটা মায়ানমার আছে আর কোথায় জানি না, কিন্তু সাউথ এশিয়াতে ফুল প্লেজেন্ট ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ নাই, ফুললি। সো অলরেডি আমরা অরুণিমা থেকে ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের কাজ শুরু করেছি। হোপফুলি আমি বললাম নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটা করে ফেলব। দুটোই থাকবে, একটা হচ্ছে আপনি এমনি ড্রাইভিং রেঞ্জ আর একটা হচ্ছে ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ। ওইখানে তো অনেকটা ওই যে বোটের টাইপের ইয়ে থাকে। তো আপনার কি আমার ড্রাইভিং রেঞ্জটা আছে, অত বড় না, কিন্তু এখন যেটা করছি ফুললি 200 ইয়ার্ডস
200 গজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, সে অনুযায়ী 200 গজ করতেছি ফুললি ওয়াটার। এবং যেহেতু আমি করবো, আমার দুই দিকে ধরেন এখন যেটা হচ্ছে এটা লেক, লেক মানে কি, আমি একের ভিতরে অনেক, যেখানে মাছ চাষ হচ্ছে ওই মাছ চাষের উপর দিয়েই হচ্ছে লম্বা করে, আমি এটা ব্যবহার করে ফেলছি। এর জন্য আমার অতিরিক্ত কোনো ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে না, শুধু ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে দুই দিক দিয়ে আমাকে, যেটা 3 দিক দিয়ে ঘিরতে হবে, এই ঘেরার যেটা যে তারগুলা, যে ইয়েগুলা, খুঁটিগুলা, এগুলা, আর আমি নিচ থেকে মাছ থেকে আমি মাটি উঠায় নিয়ে আসতেছি, চারদিক দিয়ে ইয়ে করে উঠানোর পরে এইদিকে ওদিকে ধরেন 70-80 গজ টোটালটা মিলে আমার ওখানে 50-60 গজ মাঝখানে রেখে ওর মাঝখানে আমি করে দিচ্ছি, এখান দিয়ে ইয়ে দিচ্ছি ব্রিজটাও নান্দনিক হবে। মানুষজন শুধু গল্প খেলতে যাবে না, অনেকে যাবে ওটাকে রিল করতে, এটা করতে, ওই জায়গাতে এমন জায়গা করতেছি যে বলতে বাড়ি যখন দেবে সানসেট, বিকালে যারা দেবে সানসেট, সাউথ সানসেট, একাধিক সানসেট, মানে সানসেট আছে, সানসেটের সে পানির মধ্যেও জমবে। এই যে একটা নান্দিকতা থাকবে, একটা ন্যাচারাল একটা সাপোর্ট থাকবে, এগুলো সব মিলিয়ে আমার মনে হয় সামথিং ভেরি ইন্টারেস্টিং আই এম গোয়িং টু ডু। আপনি যে এখানে নড়াইলে এত বড় একটা মানে জায়গাতে রিসোর্ট করলেন, এই যে গল্ফ কোর্স করলেন, তো এখানে তো হিউজ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং এখানে জাতীয় অর্থনীতিতে একটা আলাদা মানে মাত্রা যোগ হয়েছে বলতে পারেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, ডেফিনেটলি এই বিষয়টা, আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে তো এই ধরনের আপনাকে উন্নয়ন করতে হবে। যদি এটা আপনি করেন তাহলে তো ওই এলাকার যে সমস্ত লোকজন আছে তারা কতভাবে দেখেন বেনিফিটেড হচ্ছে। তারা যে গল্ফ বল থেকে আরম্ভ করে, গল্ফ খেলা থেকে আরম্ভ করে এবং রিসোর্টের কাছ থেকে আরম্ভ সব যে বেনিফিটেড হচ্ছে। তাহলে আপনি যখন ঢুকছেন, যে কেউ যাচ্ছে গাড়ি নিয়ে, কেউ যাচ্ছে বাসে যখন নামছেন, তখন তো আপনাকে একটা অন্য সাথে যাইতে হচ্ছে, কনভেন্স একটা কিছু উঠতে হচ্ছে না, রিক্সা হোক যা করে যাইতে হচ্ছে, আপনার এটা পার হতে হচ্ছে। ওখানকার যে একজন পর্যটক কিন্তু বিভিন্নভাবে ওখানে টাকা দিয়ে আসতেছে, তাই না? ওখানে লোকাল লোকরা গান গাইতেছে, ওইটা করছে, এটা করছে, সেটা করছে, বহু এই পাখির জন্য আমাকে পাহারা দিতে হচ্ছে, বিভিন্নভাবে লোকের উপকার হচ্ছে, বিভিন্নভাবে। এখানে সারা ওয়ার্ল্ড থেকে লোক আসতেছে, বাংলাদেশ থেকেও দেখতে যাচ্ছে। এখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে নড়াইলকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, একটা হচ্ছে দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন। ডেফিনেটলি এই বিষয়টা একটা ভালো লাগাটা কতটা? এই আমি তো শিখেছি, বললাম না, আমার শিক্ষা কিন্তু জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল থেকে। সেখানকার শিক্ষার মেন কী ছিল, মানে সেলফ ডেভেলপমেন্ট ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। খেয়াল করছেন, আমি তো ওই থিওরি নিয়ে বড় হয়েছি। ওখানে আমি প্রথমে আমি এলাকার কাজ করবো, যে একজন মানুষ যখন স্কিল তৈরি হবে সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে, সে তার নিজের এবং নিজের ফ্যামিলির জন্য কাজ করবে। তারপরে সে কী করবে, তারপরে এলাকার জন্য কাজ করবে। এলাকার জন্য কাজ করতে পারলে জাতীয় পর্যায়ে তার কাজটা হবে, তাই না? ন্যাশনাল, এবং অনেকে আছে ন্যাশনাল করে ইন্টারন্যাশনাল করবে। আমি ওই চিন্তা করে এটাকে তৈরি করছি এবং সেটার কাজ হচ্ছে। এবং অনেকেই আজকালকে আমার নড়াইল সমিতি বলেন, এটা ঝড়সরি বলে, এটা সাংঘাতিকভাবে দে আর হেল্পিং মি। হ্যাঁ, নড়াইল লোকরা কিন্তু আমাকে প্রচুর হেল্প করছে। তো সেক্ষেত্রে এটা একটা জাতীয় পর্যায়ে তো এটা বিষয় বটে। আজকে বিদেশ থেকে 5 জন গল্ফার আসলো, কোথায়? তারা এয়ারপোর্টে নামবে, তারা এখানে থাকবে, তারা এতে গাড়ি নিয়ে যাবে, ফেরার পথে আরও 5টা জায়গা দেখবে। তাহলে কী হলো? তাহলে এটা জাতীয় পর্যায়ে হলো না? এটা লোকাল থেকে জাতীয় পর্যায়ে হচ্ছে। আর একটা লোকালে একটা এলাকায় যখন উন্নয়ন হয়, একইভাবে আর একটা যে ওইটা দেখে আর একটা এলাকায় করতে চাই। আমি বলছি যে অনেক প্রাইভেট এন্টারপ্রেনার এগিয়ে আসুন। আমি তো প্রথম কথা বলছি, ক্লিয়ার? এখানে একটা বিষয় হচ্ছে, আপনি দুইটা বিষয় এখানে কাজ করেন, একটা হচ্ছে গলফ ফেডারেশনের সঙ্গে কাজ করতে হয়, আবার হচ্ছে আর একটা পর্যটনের বিষয় আছে। তা আপনি গলফ ফেডারেশন বা পর্যটন কর্পোরেশন থেকে আপনার কি রকমের সহযোগিতা চাচ্ছেন, বা তারা আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে? আচ্ছা, যেহেতু এটা স্পোর্টস অ্যান্ড গলফ ট্যুরিজম সবটাই আছে, প্রাথমিকভাবে আমি বলবো গলফ ফেডারেশন তো আমাকে সাপোর্ট দেওয়ার ফলে আমি এ পর্যন্ত আসতে পারছি। দ্বিতীয়ত, এটি অ্যাপ্লিকেশন হওয়ার পরে এই যে 18টা ক্লাব আছে, 18টা ক্লাবের প্রেসিডেন্ট বলেন, সিও সাহেবরা বলেন, জেনারেল ম্যানেজাররা বলেন, যারাই থাক, এবং এই ক্লাবের মেম্বাররা সবাই কিন্তু বিভিন্ন ক্লাবের বিভিন্ন মেম্বার কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে, বিভিন্নভাবে আমরা সাপোর্ট পাচ্ছি। অ্যাট দি সেম টাইম যেটা তাদের কাছে আমার চাওয়া আছে, যেমন গলফ ফেডারেশন বা কুমিটোলার মতন একটা বড় ক্লাব, তারা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, তাদের থেকে আমরা হয়তো একটা মেশিনারি দরকার, ওইটা দরকার, এই ব্যাপারে একটা সাপোর্ট তাদের কাছে চাইতে পারি। এবং স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের প্রতিমন্ত্রী বিভিন্ন ফেডারেশনের প্রতি উনি জোর দিয়েছেন কর্মকাণ্ডের পরে। মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি পর্যটন এবং স্পোর্টস এই দুটোকে ওনার ইশতেহারে কিন্তু অনেক উপরে নিয়ে এটাই দেশকে পরিচিত করতে পারে বলে উনি বলেছেন। তো সেক্ষেত্রে আমি চাইবো স্পোর্টস মিনিস্ট্রি
তাদের উইদিন কাঠামোর মধ্যে আমাদেরকে যা হেল্প করতে পারে তাই হেল্প করবে। একটা প্রাইভেট সেক্টরকে যদি তারা হেল্প করে তাহলে অনেক এগিয়ে যাবে, বিশ্বের থেকে লোক আসবে, দেশ থেকে লোক আসবে, সরকার ভ্যাট ট্যাক্স ইত্যাদি পাচ্ছে, আরও বেশি পাবে এবং দেশের উন্নতি হবে, দেশের পরিচিতি বাড়বে। আমরা বাংলাদেশে গলফ কিন্তু ক্রিকেট বা ফুটবলের মতো এতটা জনপ্রিয় না, তো সেক্ষেত্রে রুট লেভেলে মানে জনপ্রিয়তা বাড়াতে কোনো আলাদা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আলাদা উদ্যোগের কথা যেমন আমি বলবো, রিসেন্টলি আমাদের গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট মহোদয় যিনি সেনাপ্রধান, উনি বাংলাদেশে 4টে গল্ফ একাডেমি করতেছে, এই যশোরের মতন জায়গায় একটা একাডেমি করতেছে। এই একাডেমি করার মানে কি? এর প্রয়োজনীয়তা ফিল হচ্ছে। আজকে আর্মি গল্ফের একটি মাত্র একাডেমি আছে। আমার গল্ফ রিসোর্ট গল্ফ ক্লাবের যেসব মেম্বাররা, তারা প্রত্যেকবার 8-10 জন করে ওখানে ভর্তি হচ্ছে। তো এরকমভাবে যদি এই গল্ফ একাডেমির চারিদিকে থাকে, তাহলে ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ করে সবাই ওই গল্ফ শিখবে। শেখার ফলে তারা ওই বল বয়ের থেকে আরম্ভ করে, ক্যারির থেকে আরম্ভ করে তারা গল্ফ খেলা শিখবে। হ্যাঁ, গল্ফ খেলা শিখবে। আমি সিঙ্গাপুর থেকে বিভিন্ন দেখছি, এই যে বল বয়রা কিন্তু প্রচুর পয়সা ইনকাম করে। আজকে বিশ্বের দিকে তাকান, বাংলাদেশের তাকান, যে বাংলাদেশের যে সমস্ত লোক বিদেশে যাচ্ছে আর অন্য অন্য দেশের লোকরা যাচ্ছে, আমি দেখেছি বাংলাদেশের লোকে যদি 500 টাকা বেতন পায়, অন্য দেশের লোক 1000 টাকা বেতন পাচ্ছে, তার বেশি বেতন আছে। এর পেছনে কি? স্কিল। তো এই যে খেলার মাধ্যমে, শেখার মাধ্যমে একাধিক সেক্টর আছে। আমি কিন্তু বাংলাদেশ কি বলে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল একটা আছে, এটা হচ্ছে এটা আমি একটা এই লাইনে এনএসডি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা এনএসডি এর একটা আইএস ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, ওটার আমি ভাইস প্রেসিডেন্ট আছি। তো সেখান থেকে আমরা স্কিল শিখাই। তো সেখান থেকে আমরা দেখছি, বিদেশে দেখছি যে সেখানে বিদেশে অন্য অন্য লোকরা অনেক টাকা ইনকাম করে, কিন্তু এই শিক্ষার মাধ্যমে আমাদের লোক বিদেশে অনেক টাকা ইনকাম করবে। এখানে আপনার এখানে গলফাররাও যেতে পারে, আবার পর্যটকরাও যেতে পারে। তো আপনি সবার উদ্দেশ্যে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের কর্ণধার হিসেবে কি বার্তা দিতে চান? আমি ওই বার্তা দিতে চাই যে বার্তাটা হচ্ছে, একটা গল্ফ রিসোর্ট শুধুমাত্র ওই যে এন্টারপ্রেনিউর তার জন্যে না, ওই এলাকার জন্যে এবং সারা দেশের জন্য। এই গল্ফ রিসোর্ট বিশ্বের কাছেও গল্ফ রিসোর্ট একটা দেশের অনেকাংশ পরিচয় করে দিতে পারে, যেটা এখন তরুণ রিসোর্ট গল্ফের মাধ্যমে হচ্ছে, যেটা আমাদের অন্য অন্য গল্ফ কোর্সের মাধ্যমে হচ্ছে। এই বার্তাটা এইটা করলে, যেমন আজকের যে ছেলেমেয়েরা একটা কাজ করছে কি, তারা ড্রাগানিক থেকে আরম্ভ করে অনেক কিছু করছে, কিন্তু তারা যদি এই সুযোগটা পায়, তারা ওই দিকে যাবে না, তারা একটা সেলফ ডেভেলপমেন্ট হবে, দেশের উন্নয়নে তারা সাংঘাতিক হবে। পরিবেশ সম্পূর্ণ রক্ষা করেও যে একটা গলফ ক্লাব করা যায়, তার অনন্য উদাহরণ হয়ে থাকবে এই অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। গলফ মিডিয়ার এই গল্প আড্ডা আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।